প্রথমেই আমি ক্ষমা চাইছি। অনভিপ্রেত এক ঘটনার আমাকে সাক্ষী হতে হয়েছে। আমার বন্ধুবর্গের কেউ কেউ জানেন আমি 2 মাস আগে পিতৃহারা হয়েছি, যে কারণে পিতৃকর্ম করতে করতে আমার একটা সময় চলে গেছে। আর বহুদূর থেকে গিয়ে আমাকে মাসে মাসে কাজটি সম্পাদন করতে হয়। তাই স্বাভাবিকভাবেই আপনাদের দরবারে আমি পৌঁছাতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমি যাকে হারিয়েছি, প্রধান শিক্ষক, আমার সেই পিতৃদেবকে একবার স্মরণ করি, তারপরেই আমাদের বিষয়ে আমরা প্রবেশ করব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আপনাদের সবাইকে আমার প্রীতিপূর্ণ নমস্কার, শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা জানিয়ে আজকের নিবেদন বোরাক্স। হোমিওপ্যাথিক জগতে বোরাক্স নামটি খুবই পরিচিত। কচি বাচ্চার মুখে ঘা হয়েছে, সে ডাক্তার দেখাতে যাবে যখন, সে তো যাবেই, কিন্তু তার আগে ওই বাচ্চা 20-22 বছরের মাগুলো তার শাশুড়ির পরামর্শক্রমে একটু ওই গুঁড়ো বোরাক্স এনে মধুর সঙ্গে দিয়ে বাচ্চার জিভে লাগিয়ে দেওয়া, বহু যুগ থেকে আমি দেখে আসছি। বোরাক্স একটি কেমিক্যাল কম্পাউন্ড, যার সিম্বল হচ্ছে Na2B4O7। তার সাথে রয়েছে 10H2O, মানে 10 অণু জল। দেখুন, বোরন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, এ কিন্তু অত্যন্ত স্টেবল একটা মেটালয়েড, এবং এই বোরন থাকার কারণে বোরাক্স এই কেমিক্যাল কম্পাউন্ডটাই অত্যন্ত স্টেবল। এনটিপিতে, মানে নর্মাল যদি টেম্পারেচার এবং অ্যাটমসফিয়ারে তাকে যদি রাখা হয়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে বোরাক্স এমন একটি ওষুধ যেটা 50-60 বছর পরেও যার পিউরিটি 99.999% থাকতে পারে। এটা এমন একটা ওষুধ। এর ওল্ড ইউজ, মানে ওষুধ বাদ দিয়ে, সেটা কিন্তু খুব পুরনো। সাধারণত বাড়ির বাসনপত্র পরিষ্কার করার জন্য, সোনার উপর কাজে এর ব্যবহার অতি প্রাচীন। চাইনিজরা এর মেডিসিনাল ভ্যালুটাকে সম্ভবত প্রথম অনুভব করেছিল। এরা তিব্বতে টিবেটিয়ান লেকের পার্শ্ববর্তী যে লেকগুলো, ওই লেকে সাদা সাদা কেমিক্যাল কম্পাউন্ডটা জমতে দেখে ওরা ওখান থেকে চীনে নিয়ে আসে, এবং তারা প্রথম মাটিতে উই পোকা নিধনের জন্য কৃষিক্ষেত্রে তারা ব্যবহার করে, এবং পরে পরে তারা চামড়ার বিভিন্ন অসুখে এবং চোখের ড্রপ হিসাবে এই বোরাক্সের ব্যবহার তারা করেছিল বলে ইদানিংকালের পুস্তকে আমরা পাই। আমাদের ক্ষেত্রে বোরাক্স মানেই হচ্ছে জিভে ঘা, এরকম একটা ধারণা ছাত্রাবস্থা থেকে মাস্টারমশাইরা আমাদের মনের মধ্যে ইমপ্ল্যান্ট করে দেন। জিভে ঘা মানে বোরাক্স, বোরাক্সের আরেক নাম জিভে ঘা, দ্যাট ইজ অ্যাপথুয়াস আলসার। অ্যাপথুয়াস আলসারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকমই হবে। চারদিকটা লাল, মাঝখানটা সাদা। এই যে মুখের যে মিউকাস মেমব্রেন আছে, এর বিভিন্ন জায়গাতে, এই গামে, এই জিভের এই তলাতে, এন্টায়ার মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ, এই ঘাটা হয়।
এই ঘাটা অত্যন্ত পেনফুল। এই ঘাটি হলে বাচ্চা বড় এরা কেউ গরম খাদ্য সহ্য করতে পারবে না, সামান্য লবণ সহ্য করতে পারবে না, মুখ দিয়ে অনবরত লালা ঝরতে থাকবে। অত্যন্ত কষ্টকর প্রবলেম। কোনো কোনো ক্ষেত্রে মনে করা হতো প্রাথমিক দিকে অন্তত যে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু প্র্যাকটিক্যালি এখন বলা হচ্ছে যে ইট ইজ অফ আননোন ইটিওলজি, মানে কি কারণে হয় অ্যাপথুয়াস আলসারটা এটা আমরা এখনো পর্যন্ত সঠিক জানি না। আবার কেউ কেউ মনে করেন যে এটা একটা অটোইমিউন একটা ইনফ্লেমেটরি প্রসেস রেকারিং। প্রতি 100 জন মানুষের মধ্যে 2 থেকে 17-18 জন মানুষের অ্যাপথুয়াস আলসার নর্মালি হয় থাকে, বছর একাধবার হয়। কিন্তু অ্যাডোলেন্সের দিকে যখন এগিয়ে যায় তখন এর পার্সেন্টেজটাও বেড়ে যায়। ইট মে রিচ আপ টু 25%। 100 জনের মধ্যে 25 জনের মধ্যে অ্যাডোলেসেন্টের মধ্যে অ্যাপথুয়াস আলসার খুঁজে পাওয়া যায়। আর প্রতি 3 মাস অন্তর অন্তর অ্যাপথুয়াস আলসার হচ্ছে, এই রোগীর সংখ্যাটা মোরলেস 50%। ওষুধ দিলেন ভালো হয়ে গেল, আবার দেখবেন ঠিক 3 মাস 3.5 মাসের মাথায় রেকার করছে। এই রকম ঘটনাটা খুব বেশি পাওয়া যায়। অ্যাপথুয়াস আলসারটাকে এইখানে ছেড়ে দিলে কিন্তু চলবে না। তার কারণ অ্যাপথুয়াস আলসারের সঙ্গে ইন্টারনাল কিছু সিস্টেমিক প্রবলেমের ওতপ্রোত সম্পর্ক আছে, যেমন সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলো সব ইন্টেস্টাইন রিলেটেড প্রবলেম। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই অ্যাপথুয়াস আলসার হওয়ার প্রবণতাটা খুব বেড়ে যায়। এই গেল মোটামুটি অ্যাপথুয়াস আলসার সম্বন্ধে একটা গ্রস আইডিয়া, যে আইডিয়াটা না দিলে আমার মনে হতো যে আমি বোরাক্সের ইন্ট্রোডাকশানটাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলাম না। একটা কথা মনে করে দেব, সেটা হচ্ছে যে সমস্ত মায়েরা, কচি কচি মায়েরা মনে করেন বা ঠাকুমারা মনে করেন যে জিভে ঘা হলে মধু লাগিয়ে দিলে এটা ভালো হবে, আদৌ না। হানি মে অ্যাগ্রাভেট দ্য কন্ডিশন। দেখুন, এটা ফাঙ্গাল হোক বা না হোক, এটা একটা ইনফ্লেমেটরি প্রসেস। মধুকে ভালোবাসে না এমন কোনো ব্যাকটেরিয়া, এমন কোনো ভাইরাস, এমন কোনো প্যাথোজেন নেই বললেই চলে। তাই মধু লাগালে এটা বেড়ে যাবে, কমবে তো না। বরং বাচ্চাটার যাতে নিউট্রিশন ঠিক মতো পায়, বাচ্চা এবং বাচ্চার মা যাতে ভিটামিন B12 সাপ্লিমেন্টেশন ঠিক মতো পায়, বাচ্চা এবং বাচ্চার মাকে যাতে ম্যাল অ্যাবজর্পশনে না ভুগতে হয়, এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। দেখা গেছে যারা স্মোক করেন এবং যারা খুব স্ট্রেসের মধ্যে যাদের দিনাতিপাত করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপথুয়াস আলসারের পার্সেন্টেজটা অনেক বেশি। এখন আমরা দেখব যে অ্যাপথুয়াস আলসার ভার্সাস বোরাক্স, এই দুটোর সম্পর্কটা কি। আমি আগেই বলেছি বক্তব্যের শুরুতে যে বোরাক্স ফর অ্যাপথুয়াস আলসার অ্যান্ড অ্যাপথুয়াস আলসার ওয়েটস ফর এ ডোজ অফ বোরাক্স। হ্যাঁ, অনেকাংশে ঠিক, কিন্তু উইথ সার্টেন ক্রাইটেরিয়া। আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কখনোই কোনো অসুখের ক্ষেত্রে স্পেসিফিক নয়। তাহলে স্পেসিফিকটা কার ক্ষেত্রে? স্পেসিফিক টু দ্য কন্ডিশন অনলি। সুতরাং যদি আমার পেশেন্ট যে জীবের ঘাটা নিয়ে এলো সেটা যদি বোরাক্সের যে কন্ডিশন তাকে ম্যাচ করে, অনলি দেন উই ক্যান গিভ হিম অর হার বোরাক্স অ্যান্ড উইল গেট এ গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট। দারুণ সুফল পাওয়া যাবে 24 ঘন্টার মধ্যে। যেটা দিয়ে অ্যালেন সাহেব তার বোরাক্স ড্রাগটাকে শুরু করেছেন সেটা হচ্ছে
জিভে ঘা নয়, কিন্তু একটা অদ্ভুত মানসিকতা, ড্রেডস অফ ডাউনওয়ার্ড মোশন। সবসময় পেশেন্টের একটা ভীতি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে। দেখুন, বাচ্চাটা দোলনায় দুলছিল, দোলনা যখন উপর দিকে উঠছে তখন বাচ্চা খিলখিল করে হাসছে। দোলনাটা যেই নিচে নামছে তখন সে গ্রাস্প করে উঠছে দোলনাকে। মায়ের কোলে বাচ্চা আছে, বাচ্চাটাকে যেই নিচে নামাতে গেল তখন সে মাকে জড়িয়ে ধরছে, শাড়ি কাপড় জড়িয়ে ধরছে। কচি বাচ্চা, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বয়সের বাচ্চা। এই ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, এটা কিন্তু বোরাক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো আমার বড় বড় যে সমস্ত বয়স্ক মানুষরা যাদের আছেন তাদেরকে তো আর আমি বলি না ওইভাবে যে দোলনায় চেপে আপনি এরকম করেন কি না। আমি বলি কি, মেলা টেলা দেখতে যান? মানে হ্যাঁ, তো যাই। আমরা এই যে রাসমেলা হলো বা মুখ হলো এগুলোতে যান না? হ্যাঁ। তাই এগুলোতে এই যে ধরুন নাগরদোলা টাগরদোলা এগুলোতে আপনি উঠেন? ওরে বাবা, আমি সেই 6-7 বছর বয়সে মার সঙ্গে মনে হয় উঠেছিলাম, তারপরে আমি আজ পর্যন্ত আমি উঠিনি। ব্যাস, আমি বোরাক্সের প্রথম ক্লু আমি পেয়ে গেলাম, ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন। এটা কিন্তু বোরাক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বাচ্চার দোলনায় দুলছিল, আস্তে 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 বাচ্চা দুলছে, বাচ্চা ঘুমিয়ে গেছে। অল অন এ সাডেন বাচ্চা সাডেনলি স্ক্রিমস, তীব্র একটা করুণ ক্রন্দন, তীব্র বেগে চেঁচিয়ে উঠল। মা দৌড়ে এলো, দেখলো বাচ্চাটা পাশ ফিরে ওই দোলনাটাকে কিন্তু আঁকড়ে ধরে আছে। সেই একই জিনিস, কিন্তু সেই একই জিনিস। বাচ্চা কেন স্ক্রিম করলো না, সে মনে করলো যে দোলনা থেকে সে পড়ে যাচ্ছে। সেই ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন প্রেজেন্টেশনটা এইরকম। বোরাক্সের মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করে, বাচ্চা নয় বড়। কোনো সাডেন শ্রিল সাউন্ড, কোনো তীক্ষ্ণ শব্দ বোরাক্স একদমই সহ্য করতে পারে না। কীরকম? ধরুন একটা পুরনো দরজা, সেটা লাগানো হচ্ছে বা খোলা হচ্ছে, সেই যে ক্যাঁচ ক্যাঁচ শব্দটা বোরাক্সের পেশেন্ট অসহ্য মনে করবে। হ্যাঁ, একটু দরজাগুলোতে একটু তেল দেওয়া যায় না? কলকবজাগুলো একটু তেল দেওয়া যায় না? ধরুন বাসন ঘষছে, বাসনকে যে ঘষতে হয়, যে সমস্ত মানে বালি কাঁকড় এইসব দিয়ে আগে তো ঘষতো, এখন সব কি স্ক্রচ বাইট টাইট কী সব বেরিয়েছে, তার মধ্যেও মেটালিক সাবস্টেন্স থাকে। এই যে কচকচ কচকচ যে শব্দ, এটা কিন্তু বোরাক্স একদমই সহ্য করতে পারে না। আমরা এমন ক্ষেত্রে অ্যাসারাম, নাইট্রিক অ্যাসিড এগুলো কথাও কিন্তু আমরা মাথায় রাখবো কম্পেয়ার করার ক্ষেত্রে। বোরাক্স ক্ষেত্রে আরেকটা অদ্ভুত মানসিকতা কাজ করে। কীরকম মনে করে বোরাক্স, যে তার এই হাতের এখানে সারাক্ষণ যেন মাকড়সার জালগুলো যেন পাতা হয়ে আছে, মাকড়সা যেন এখানে জাল বিস্তার করেছে। কিছু নেই, অল অন এ সাডেন, কোনো কারণ নেই, এরকম করতে থাকে। কি হলো না, ওই ফাঁদগুলো যেন জুড়ে আছে এরকম মনে হলো। এক্স্যাক্টলি এই সেন্সেশনটা কবওয়েব সেন্সেশন আমরা গ্রাফাইটিসের ক্ষেত্রে পাবো, কিন্তু সেটা হাতে নয়, সেটা মুখে। এ টিপিক্যাল cobweb sensation particularly in hands found in borax। এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চাইনিজ সিস্টেম অফ মেডিসিনে আমি বলেছিলাম যে স্কিনে বোরাক্সের খুব ব্যবহার ওরা করতো, ওরা চুলেও খুব ব্যবহার করতো বোরাক্সকে। বোরাক্সের গুঁড়োকে দিয়ে ওরা খুশকিতে নাকি খুব উপকারী হিসাবে ওরা ব্যবহার করত। বোরাক্সের কিন্তু ভীষণ রকম রোল আছে চুলের ক্ষেত্রে। চুল অসম্ভব জট পড়ে যাচ্ছে, চুলে জট ছাড়াতে গিয়ে অনেক চুল ছেড়ে দিচ্ছে, রেগে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, চুলের আর জট ছাড়ে না। পার্টিকুলারলি চুলের শেষ প্রান্তে সেই জটগুলো লাগবে। এমনকি মেয়েদের আমি এমনও দেখেছি যে স্যার এত জট পড়ে আমি চুলের ডগাগুলোকে 2 ইঞ্চি করে কেটে দিই। তো কাটলে কি হবে, আবার তো সেই এন্ড পার্ট তো থাকলো, ওই এন্ড পরের দিন আবার জট লাগবে, তাহলে সে আবার 2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে কাটছে। এই করতে করতে চুলগুলো কেটে কেটে ছোটো করে দিচ্ছে।
তবু তার জট ছাড়ছে না। বোরাক্সের ক্ষেত্রে এমন একটা পিকচার কিন্তু পাওয়া যায়, শুধু নয়, এই অসম্ভব জট, তার সঙ্গে এন্ড পার্টে যদি জট পাওয়া যায়, তার সঙ্গে খুশকি যদি থাকে, বোরাক্স ইজ দি ড্রাগ। তার সঙ্গে চুল উঠে যাবে। এমন ক্ষেত্রে আমরা ফ্লুরিক অ্যাসিড, লাইকোপোডিয়াম, টিউবারকুলিনাম, সোরিনামকেও ভাবা যায়। এগুলো সব কম্প্যারিজন করার জন্য বলছি, কিন্তু আমি দিতে বলছি না। যে চুল নিয়ে আলোচনা করছিলাম, সেই চুল চোখের আইলেসের ক্ষেত্রে হতে পারে। ওই রকম আইলেসগুলো গ্লুড টুগেদার, একজনের সঙ্গে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে পাকিয়ে আঠা আঠার মতো হয়ে দলা দলা পাকিয়ে যায়। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই আইলেসগুলো যদি বেঁকে আই বলের দিকে ঘুরে যায় এবং সেটা যদি কন্টিনিউয়াস কর্নিয়ার উপরে একটা ঘর্ষণ তৈরি করে, তাহলে কিন্তু কর্নিয়াল আলসার হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এবং আইলেসের এই যে ভেতরের দিকে বেঁকে যাওয়া, একে বলে এন্টেরোপিয়ন। এই এন্টেরোপিয়নের কারণে কিন্তু কর্নিয়াল আলসার হয়। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, বারবার কেটে দিয়ে আপনি এন্টেরোপিয়নের কিন্তু সমাধান করতে পারবেন না। কর্নিয়াল আলসারের লোকাল ট্রিটমেন্ট হলে কর্নিয়াল আলসার ভালো হবে, কিন্তু এন্টেরোপিয়ন যদি পুনরায় তৈরি হয়, বারে বারে তৈরি হয়, আপনি কতবার আইলেসকে কাটবেন? বোরাক্স ভীষণ ভালো কাজ করে। এই এন্টেরোপিয়নগুলো একবার কেটে দিলে আর কিন্তু যে আইলেসটা তৈরি হবে, সে আইলেসটা কিন্তু বেঁকে আর কিন্তু চোখের দিকে বাঁকবে না। নর্মাল আইলেসের যেরকম টেক্সচার, যেরকম তার বেন্ডিং, নর্মাল ওইভাবেই থাকে। এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, এটাকে ভালো করা সম্ভব। বাচ্চাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বাচ্চার পেচ্ছাপ। বাচ্চা এমনি খেলাধুলা সব কিছু করছে, কিন্তু কচি বাচ্চা পেচ্ছাপ করার মুহূর্তেই একবার চ্যাঁ করে কেঁদে ফেলবে, দিয়ে বাথরুমটা স্টার্ট হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বাথরুমটাকে যদি, তার পেচ্ছাপটাকে যদি একটা স্বচ্ছ কোনো গ্লাসের পাত্রে, ট্রান্সপারেন্ট কোনো ইয়েতে যদি, মানে একটা কোনো ফয়েলে যদি ধরা হয়, তাহলে কিন্তু দেখা যাবে ওতে লাল লাল গুঁড়ো 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 কিছু কিছু রেড স্যান্ড পার্টিকেলস মতো কখনো কখনো পাওয়া যায়, কখনো, সব ক্ষেত্রে না। এটা নিয়েই কোনো কোনো মা প্রেজেন্ট করতে আসেন যে স্যার আমি সোনোগ্রাফি করলাম বাচ্চার, স্যার কিছু তো পাইলাম না বা কিছু পেলাম না, কিন্তু স্যার বাচ্চারা পেচ্ছাপ করতে গেলেই কাঁদে কেন স্যার? একটু না একটু কাঁদবেই কাঁদবে। এই প্রবলেমটা কিন্তু বোরাক্সের জন্যই ওয়েট করে আছে। বোরাক্সের কথা মাথায় রাখতে হবে, পাশাপাশি লাইকোপোডিয়াম, সেনিকুলা, এগুলো তো মাথায় থাকবেই। এই যে অ্যাপথুয়াস আলসারের কথা বললাম, ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসছি, মানে আসতে বাধ্য হচ্ছি। জিভে ঘা, মুখের ভেতরটা বাচ্চার অসম্ভব গরম। বাচ্চার মুখের ভিতর গরম আপনি জানবেন কি করে? বাচ্চা তো বলতে পারবে না। তাহলে আপনি কি বাচ্চার মুখের ভিতরে আঙুল ঢুকালেন? না, এটা মা বলবে যে স্যার যখন আমি ফিডিং করাই মুখের মনে হয় যেন বাচ্চার মুখের মধ্যে যেন গরম জল ছিল স্যার, এই অনুভূতি মা বলবে। কিন্তু আমাদের মহিলাদের প্রবলেমের মধ্যে আসি, ক্রনিক লিউকোরিয়া, সাদা স্রাব, কীরকম গরম, শরীর থেকে যখন মানে কামস ডাউন দি থাই পর্যন্ত যখন গড়িয়ে আসছে, একটা মা অনুভব করবে যে যেন একটা গরম জল বেরিয়ে আসছে। বাচ্চার মুখের মধ্যে যে অনুভূতি ছিল, মা নিজে সেই অনুভূতিটা নিজে ফিল করবে। ডিম ভেঙে দিলে যেরকম ঘন লালা মতো হয়, বসে গেলে সেটা যেমন সাদা হয়ে যায়, বোরাক্সের লিউকোরিয়া ওরকম পরবর্তীকালে সাদা হয়ে যাবে, কাপড়ে চুপড়ে যেখানে লাগবে চক্কি হোয়াইট হয়ে যাবে। বোরাক্স অ্যান্ড ক্যালকেরিয়া কার্ভ, তার সঙ্গে ভাল ইচিং, ট্রেমেন্ডাস ইচিং, ভীষণ রকম ইচিং থাকবে। এবং সেখানেও ভেজেনাল এরিয়াতে যে হেয়ারগুলো আছে, ওই হেয়ারগুলো ওই রকম গ্লুড টুগেদার, ওটাও চুলে যেই জট পড়বে, পেচ্ছাপের জায়গাতেও ওই একই রকম জট পড়ে যাবে, ইন টাচ অফ দ্য লিউকোরিয়াল ডিসচার্জ।
এটাও তার কাছে কিন্তু একটা অস্বস্তির কারণ, এবং ইট উইল কজ ট্রেমেন্ডাস ইরিটেশন টু দ্য ভালভা। এরকম জিনিসটা কিন্তু আমরা বোরাক্সের ক্ষেত্রে পাই। পার্টিকুলারলি বোরাক্সের যে লিউকোরিয়া, এটা কিন্তু হয় ইন বিটুইন দ্য টু মিনসেস, দুটো মিনস্ট্রুয়েশনের ঠিক মাঝামাঝি পর্যায়ে, অথবা কোনো কোনো পেশেন্ট এসে বলে যে স্যার ঠিক 10 days বিফোর মিনসেস। আপনি হিসাব করে দেখুন, অলমোস্ট তাই হবে। মাসিক হওয়ার 10 দিন আগে হচ্ছে, মাসিক হওয়ার 10 দিন আগে হচ্ছে। আমরা কোনিয়ামের কথা মাথায় রাখবো, বোরাক্স, কোনিয়াম, বভিস্টা, এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। মিনস্ট্রুয়েশনের ক্ষেত্রে একটা ভীষণ রকম যন্ত্রণাদায়ক একটা কন্ডিশন তৈরি হয়, তাকে বলে মেমব্রেনাস ডিসমেনোরিয়া। অধিকাংশ ক্ষেত্রে পিরিয়ডের সময়ের যে যন্ত্রণাটা হয়, ম্যাক্সিমাম হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া, ম্যাক্সিমামটা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটা মেমব্রেনাস ডিসমেনোরিয়া হয়, যেখানে একটা ইউটেরাসের ভেতর থেকে থ্রু ভেজাইনা একটা পর্দার মতন একটা জিনিস, একটা মেমব্রেনাস একটা ডিসচার্জ যতক্ষণ পর্যন্ত কমপ্লিটভাবে শরীর থেকে না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একজন মা ভীষণ রকম যন্ত্রণাতে কষ্ট পাবে, ভীষণ রকম যন্ত্রণাতে কাতর হয়ে যায়। এই মেমব্রেনাস ডিসমেনোরিয়ার একটা খুব ভালো ওষুধ হচ্ছে বোরাক্স। আই থিঙ্ক ভেরি অফেন নেগলেক্টেড ইন দিস রেসপেক্ট। ব্রোমিয়াম ট্রোমিয়াম এটা ওটা অন্যান্য বড় বড় ডাগের কথা অনেকেই আমরা ভাবি, কিন্তু বোরাক্স এক্ষেত্রে যে একটা ট্রেমেন্ডাস ভালো ওষুধ, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। কারণ বোরাক্স ছোট ওষুধ, মেডোরিনা বড় ওষুধ। এই জায়গাটাতেই আমার কিন্তু বাধা, স্ট্রং অপোজিশন। হোমিওপ্যাথিতে কোনো ওষুধ ছোট বা বড় এমনটা হতে পারে না। কন্ডিশানকে ম্যাচ করবে যে ওষুধ, সে ওষুধই বড় ওষুধ। কন্ডিশানকে ম্যাচ করবে না যে ওষুধ, সে ওষুধ লম্বায় যত বড়ই হোক না কেন, কার্যক্ষেত্রে যত বড়ই হোক না কেন, সে কিন্তু আমার রোগীর ক্ষেত্রে বড় ওষুধ নয়। বোরাক্সের নাক ভীষণ শুকনো, ক্রাস্টগুলো বেরোবে নাক থেকে, ক্রাস্টগুলো বেরোবে নাকে, গন্ধ নেওয়ার ক্ষমতা কমে যায়। ডান নাকটাই অধিকাংশ থেকে আক্রান্ত হয়, অথবা কখনো কখনো আগে ডান নাক হয়েছিল, পরে বাম নাক আক্রান্ত হলো, দুটো নাক আক্রান্ত হয়ে গেছে। দ্য ক্রাস্টি ডিসচার্জ, চ্যাটচ্যাটে আঠা আঠা মতো নাক দিয়ে ডিসচার্জ হতে শুরু করে, এবং নাক বন্ধ হয়ে থাকে, সারাক্ষণ নাক বন্ধ হয়ে থাকে। আপনি সেম্বুকাসের কথা ভাববেন, আপনি স্টিকটার কথা ভাববেন, আপনি এমন কার্বের কথা ভাববেন, আপনি পালসিটলার কথা ভাববেন, আপনি ল্যাক্যানিয়ামের কথা ভাববেন, বোরাক্সকে বাদ দিয়ে যাবেন বন্ধু, এটা তো হবে না। সুতরাং বোরাক্স ফর বোরাক্স কন্ডিশন, এটাই হচ্ছে আমার শেষ কথা। আপনাদের সবার শুভ কামনা করছি বাংলার নববর্ষে। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো রাখুন, সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক হয়ে থাকি। হোমিওপ্যাথির জয়যাত্রা এগিয়ে চলুক। নমস্কার।